এটা টপিক নাম্বারটা স্যার কত স্যার? এটা সম্ভবত হচ্ছে টপিক নাম্বার 5। ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, এটাই। তো ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টে আসলে আমাদের এখানে নতুন করে কিছু বলার নাই, কারণ আমরা হচ্ছে রোভিং ফ্রেমের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক যেই যে কম্পোনেন্ট গুলা ছিল আমাদের রিং ফ্রেমের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টও ঠিক সেই কম্পোনেন্ট গুলাই আছে, শুধুমাত্র আকৃতিতে কিছুটা পার্থক্য। রোভিং ফ্রেম যেহেতু হচ্ছে সে স্লাইভার নিয়ে কাজ করে, কাজেই হচ্ছে রোভিং ফ্রেমে তোমার যেটা হয় যে কম্পোনেন্ট গুলি একটু বড় সড়ো, আর রিং ফ্রেম যেহেতু রোভিং নিয়ে কাজ করে তাই রিং ফ্রেমের কম্পোনেন্ট গুলো একটু ছোটখাটো। এছাড়া আর হচ্ছে কোনো ধরনের পার্থক্য ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টে নাই। এই জন্য রোভিং ফ্রেমে আমাদের যে পড়েছিলাম আমরা যা কিছু জেনেছিলাম ওগুলি এখানে হচ্ছে ঢেলে দিলেই হয়ে যাবে, আর কোনো পার্থক্য নাই। তাই এই টপিকটা আমরা হচ্ছে আলাদা করে আলোচনার প্রয়োজন নাই। আমরা হচ্ছে চলে যাব টপিক নাম্বার 6 এ, সিলেকশন অফ রোলার হার্ডনেস। এটা নিয়ে কিছু আলাদা কথা বলার প্রয়োজন আছে। এখানে বলা হচ্ছে যে কোন একটা ড্রাফটিং জোনের ক্ষেত্রে রোলার হার্ডনেস এর সিলেকশনটা কেমন হবে। তার আগে আসা দরকার রোলার হার্ডনেস বলতে আসলে আমরা কি বুঝি। আমাদের এখানে রোলার হার্ডনেস বলতে আসলে মূলত বোঝানো হচ্ছে যেটা যে একটা ড্রাফটিং জোনে আমরা তো জানি যে হচ্ছে টপ রোলার থাকে, আবার হচ্ছে বটম রোলার থাকে। ঠিক আছে, টপ রোলারও থাকে আবার বটম রোলার থাকে, এবং বটম রোলার গুলি সরাসরি মোটর থেকে মোশন পায়, টপ রোলার গুলি কিন্তু মোশন পায় হচ্ছে বটম রোলারের সাথে সারফেস কন্ট্যাক্টের মাধ্যমে। এই সারফেস কন্ট্যাক্টের সুবিধার জন্য এবং হচ্ছে ফাইবারকে প্রপার গাইড করার জন্য টপ রোলারের গায়ে টপ রোলার কিন্তু হচ্ছে এটা রাবার কোটেড রোলার হয়, অর্থাৎ ভিতরে স্টেনলেস স্টিল কিন্তু উপরে হচ্ছে রাবারের একটা কোটিং দেওয়া থাকে, একটা রাবারের লেয়ার থাকে। এই যে টপ রোলার গুলি হচ্ছে এক রাবারের একটা লেয়ার যেটা আমরা ব্যবহার করি। তো এই রাবার কোটেড টপ রোলার গুলি কতটুকু হার্ড বা কতটুকু সফট, ড্রাফটিং জোনের রাবার কোটেড টপ রোলারের এই রাবার লেয়ারটা কতটুকু হার্ড বা কতটুকু সফট, এটা বোঝার জন্য আমরা যে স্কেল ব্যবহার করি সেটাকে বলা হয় হচ্ছে শোর হার্ডনেস। এই শব্দটা একটু আমরা হয়তো আজকে প্রথম শুনেছি। এটাকে আমরা বলি শোর হার্ডনেস, SHORE। তো শোর হার্ডনেস যে শুধুমাত্র টপ রোলারের হচ্ছে হার্ডনেস বের করার জন্যই ব্যবহার করা হয় এরকম না, বরঞ্চ যে কোনো মেটাল, উড বা প্লাস্টিক ম্যাটেরিয়াল এদের হার্ডনেসও, যে এটা কতটুকু হার্ড বা কতটুকু সফট এটা বোঝার জন্য শোর হার্ডনেস স্কেল ব্যবহার করা যেতে পারে। তো এখন আসি যেটা যে অর্থাৎ এখানে রোলার হার্ডনেস এর সিলেকশন বলতে আমরা বোঝাচ্ছি আমাদের বটম রোলারের ক্ষেত্রে না, কিন্তু আমরা এখানে বোঝাচ্ছি টপ রোলারের ক্ষেত্রে, যে টপ রোলারের যে রাবার কোটেড সারফেসটা ছিল এই সারফেসটা কতটুকু সফট বা কতটুকু হার্ড এটা বোঝার জন্য যেই টার্ম সেটা হচ্ছে শোর হার্ডনেস। তো এই শোর হার্ডনেস এর মান যত বেশি হয় রোলার হচ্ছে তত হার্ড হবে। অর্থাৎ রোলার বলতে ওই রাবার যে লেয়ারটা থাকবে টপ রোলারের, গত ক্লাসের ভিডিওতে তো আমরা দেখিয়েছিলাম যে টপ রোলার গুলি রাবার কোটেড হয়, বেশ একটা পিঙ্ক কালারের হচ্ছে রাবার কোট ছিল আমাদের ওই ভিডিওর মেশিনের মধ্যে। আর যেটা বলছিলাম, রোলার হার্ডনেস এর ভ্যালু যত বেশি হবে, শোর হার্ডনেস এর ভ্যালু যত বেশি হবে রোলার তত হার্ড হবে, শোর হার্ডনেস এর ভ্যালু যত কম হবে রোলার তত সফট হবে। এটা নিয়ে আমরা কেন মাথা ঘামাবো? আমাদের মাথা ঘামানোর কারণ হচ্ছে রোলার যদি আমি হার্ডার বা সফটওয়্যার ব্যবহার করি তাহলে এর সাথে আমাদের ইয়ার্নের কিছু বিষয় সম্পর্কিত। যেমন টপ রোলার যদি হার্ডার রোলার হয়, অর্থাৎ হার্ডনেস ভ্যালু যদি বেশি হয়, তাহলে টপ রোলার গুলি ফাইবারকে খুব একটা ভালো গাইড করতে পারে না। কিন্তু এটার একটা সুবিধা হচ্ছে টপ রোলার গুলি হচ্ছে তাদের লংজিভিটি বেশি, তাদের ক্ষয়ের প্রবণতা কম। ক্ষয়ের প্রসঙ্গ কেন আসলো? কারণ হচ্ছে টপ রোলার আর বটম রোলারের মাঝখান দিয়ে যখন হচ্ছে ক্রমাগত ফাইবার আসা যাওয়া করতে থাকে তখন ফাইবারের সাথে হচ্ছে টপ এবং বটম রোলার উভয়েরই কিন্তু ফ্রিকশন হয় অবশ্যই। যেহেতু বটম রোলারটা পুরোপুরি মেটালিক সে আসলে এই ফ্রিকশনে ততটা ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু টপ রোলারটা যেহেতু রাবার কোটেড, টপ রোলারের এই রাবারি লেয়ারটা ফাইবার ফ্রিকশনের সাথে ক্ষতিগ্রস্ত হয়। এবং কিছুদিন পর পর তাকে হচ্ছে আবার শান দিয়ে দিয়ে তোমার হচ্ছে ব্যবহার উপযোগী করতে হয়, এবং এক পর্যায়ে ব্যবহার করতে করতে এক সময় আর সেটা ব্যবহারের উপযোগী থাকে না, তখন টপ রোলারটা চেঞ্জ করতে হয়। এখন টপ রোলার যদি হার্ডার হয় আমার সুবিধা হচ্ছে লংজিভিটি বেশি থাকবে, ক্ষয় কম হবে, কিন্তু সমস্যা হচ্ছে ফাইবারকে ভালো গাইড করতে সে পারবে না।
আর অপরদিকে সফটওয়্যার রোলারের সুবিধা হচ্ছে সে ফাইবারকে খুব ভালো গাইড করতে পারে, কিন্তু সফটওয়্যার রোলারের সমস্যা যেটা এই সফটওয়্যার রোলারের সমস্যা যেটা সমস্যাটা হচ্ছে সফটওয়্যার রোলার খুব দ্রুত ক্ষয় হয়ে যায়। তাহলে এখন সমাধান কি? সমাধানের জন্য আমাকে আরো ২টা ফ্যাক্ট মাথায় রাখতে হবে। আমাদের ড্রাফটিং জোনে ব্যাক রোলারের দিকে কিন্তু আমরা জানি যে গতি কম থাকে, কিন্তু যত সামনের দিকে আগাবো তত হচ্ছে রোলারের গতি বেড়ে যায়। আবার ঠিক উল্টো দিকে আমি যদি চিন্তা করি যে রোলারের মাঝখানে ফাইবারের সংখ্যাটা কেমন থাকবে, তখন যেহেতু ব্যাক রোলারে কোনো ধরনের ড্রাফট হচ্ছে না, ব্যাক রোলারে ফাইবারের সংখ্যা সবচেয়ে বেশি থাকবে। মিডল রোলারে যেহেতু কিছুটা ড্রাফট হচ্ছে, সেখানে ফাইবারের সংখ্যা কিছুটা কমবে, এবং ফ্রন্ট রোলারে যেহেতু সবচেয়ে বেশি ড্রাফট হয়, সেখানে কিন্তু ফাইবারের সংখ্যা অনেক বেশি কম থাকবে। অর্থাৎ একটা ড্রাফটিং জোনে ব্যাক রোলারের যেহেতু গতি কম কিন্তু ফাইবারের সংখ্যা বেশি, সেই কারণে ব্যাক রোলারের এখানে ফাইবারের মুভমেন্টের পরিমাণটা কম হবে। আমি আবারও কথাটা বলি, ব্যাক রোলারে যেহেতু রোলারের গতি কম কিন্তু ফাইবারের সংখ্যা অনেক বেশি, এই কারণে হচ্ছে আমাদের ফাইবারের মুভমেন্ট ব্যাক রোলারে কম থাকবে। কিন্তু যত সামনের দিকে আগাবে ততই কিন্তু হচ্ছে রোলারের গতি বেড়ে যাচ্ছে এবং ফাইবারের সংখ্যা কমে যাচ্ছে। যতই রোলারের গতি বাড়বে এবং ফাইবারের সংখ্যা কমবে, আমার ফাইবারের কিন্তু মুভমেন্ট তত বেশি হচ্ছে বেড়ে যেতে থাকবে। তাহলে ড্রাফটিং জোনে পিছনের দিকে ফাইবারের মুভমেন্ট কম, সামনে যত যাব ফাইবারের মুভমেন্ট তত বেড়ে যাচ্ছে। এখন আমি যদি চিন্তা করি যে পিছনের দিকে ফাইবারের মুভমেন্ট কম, সুতরাং ফাইবারকে গাইড করতে আমার খুব একটা হচ্ছে কষ্ট করতে হবে না। কিন্তু যত সামনের দিকে যাচ্ছি ফাইবারের মুভমেন্ট যতই বেড়ে যাচ্ছে, আমাকে কিন্তু ফাইবারের গাইডেন্স এর ব্যাপারে তত বেশি মনোযোগ দিতে হবে। তাহলে আমার মনে হয় তোমরা এই সমস্ত বিষয়গুলি মিলায়ে ডিসিশনটা বুঝে ফেলছো। সেটা হচ্ছে ড্রাফটিং জোনের ক্ষেত্রে যেহেতু ব্যাক রোলারে তোমার ফাইবারের মুভমেন্টের পরিমাণ কম, তাই এখানে আমরা হার্ডার রোলার ব্যবহার করতে পারবো। আমি যদি পারতাম তাহলে ৩ টাতেই হার্ডার রোলার ব্যবহার করতাম। তাতে করে হচ্ছে লংজিভিটি বাড়তো, খরচ কমে যেত। কিন্তু কেবলমাত্র ব্যাক রোলারেই যেহেতু ফাইবারের মুভমেন্ট কম, সেহেতু আমরা ব্যাক রোলারেই হচ্ছে এই কাজটা আমরা করতে পারবো। যে ব্যাক রোলারেই হার্ডার রোলার ব্যবহার করতে পারবো। সামনে যত বেশি যাবো ফাইবারের মুভমেন্ট যেহেতু ততই বেড়ে যাচ্ছে, তাই সেই ক্ষেত্রে কিন্তু যত সামনে আগাবো আমাদের হচ্ছে অবশ্যই সামনে আর হার্ডার রোলার ব্যবহার করা যাবে না। ক্রমাগত সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে। তাহলে রোলার হার্ডনেস এর সিলেকশনটা আমার কেমন হওয়া উচিত? ব্যাক রোলারে হচ্ছে হার্ডার রোলার, এবং যত সামনের দিকে আগাবো তত সফটওয়্যার রোলারের দিকে যেতে হবে। আমাদের ড্রাফটিং জোনের রোলার হার্ডনেস এর সিলেকশন এমনটাই হওয়া উচিত। এবং এই কথাগুলি কিন্তু কেবলমাত্র হচ্ছে রিং ফ্রেমের জন্য প্রযোজ্য তা কিন্তু না। যেই মেশিনেই হচ্ছে আমাদের ড্রাফটিং জোন আছে, যেমন হচ্ছে ড্র ফ্রেম বা কম্বার কিংবা হচ্ছে রোভিং ফ্রেম কিংবা হচ্ছে রিং ফ্রেম, প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রেই হচ্ছে এই ড্রাফটিং জোনের টপ রোলারের হার্ডনেস সিলেকশনের ক্ষেত্রে এই ধরনের সিলেকশন আমাদেরকে করতে হবে। কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, যে বিষয়টা বুঝি নাই বা হচ্ছে এই কথাটা বুঝি নাই। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তাহলে কারো প্রশ্ন নাই। প্রশ্ন থাকলে আমাকে থামিয়ে দিও এবং আমাকে জিজ্ঞেস করো। এরপরে আমরা চলে আসব হচ্ছে ইয়ার্ন গাইডিং ডিভাইস। ইয়ার্ন গাইডিং ডিভাইস এটা বোঝার জন্য আমাদের একটা ভিডিওতে যাওয়া লাগবে। আচ্ছা, এই জিনিসটা আমাদের নিশ্চয়ই মনে আছে এখানে। যেমন এই যে লাল রঙের যে ঢাকনাটা দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে টপ ওয়েটিং আর্ম। তারপরে যে গোলাপি কালারের যে রোলার গুলি, এগুলোই রাবার কোটেড টপ রোলার।
মিডল রোলারটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে অ্যাপ্রন দিয়ে ঢাকা। আর নিচের দিকে নামলে নীল রঙের, এটা হচ্ছে সাকশন পাইপ। তার নিচে নামলে গোল ছিদ্রগুলি বলা হচ্ছে, আমরা এটাকে বলেছি এটাকে কি বলেছিলাম, এটাকে বলেছিলাম হচ্ছে ইয়ার্ন গাইড। ইয়ার্ন গাইড, ইয়ার্ন গাইডকে যে ধরে রেখেছে তাকে আমরা বলেছিলাম সাপোর্টিং আর্ম, এবং সাপোর্টিং আর্ম এবং এই ইয়ার্ন গাইড মিলে তাকে আমরা বলেছিলাম হচ্ছে এটার নামই ল্যাপেট। ঠিক আছে। এবং এর সাথে আমরা আরেকটা তথ্য যোগ করেছিলাম যে এর সাথে আমরা একটা তথ্য যোগ করেছিলাম, সেটা হচ্ছে যে ইয়ার্ন গাইডটা আসলে কোথায় বসবে। ইয়ার্ন গাইডের বসার একটা নির্দিষ্ট জায়গা আছে, সেটা হচ্ছে ঠিক স্পিন্ডেলের অক্ষ বরাবর উপরে। ঠিক স্পিন্ডেলের অক্ষ বরাবর উপরে হচ্ছে আমার এই ইয়ার্ন গাইডটা বসবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়ার্ন গাইড এবং মিলে সাপোর্টিং আর্ম মিলে ল্যাপেট সংক্রান্ত কথা। তো এই ল্যাপেটটাকেই হচ্ছে আমাদের এখানে সবার প্রথমেই ইয়ার্ন গাইডিং ডিভাইস হিসেবে বলা হচ্ছে। যেহেতু ল্যাপেটের মধ্যে ইয়ার্ন গাইড আছে এবং এই ইয়ার্ন গাইডটা ইয়ার্নটাকে গাইড করতে পারে, সেহেতু এটাকে ইয়ার্ন গাইডিং ডিভাইসের মধ্যে রাখা হয়েছে। তাহলে এই যে ইয়ার্ন গাইডিং ডিভাইসের ক্ষেত্রে এটা হচ্ছে আমার সাপোর্টিং আর্ম, আর এটা ও দিয়ে বোঝানো হচ্ছে ইয়ার্ন গাইডিং, ইয়ার্ন গাইড। ইয়ার্ন গাইডের ঠিক অক্ষ বরাবর নিচেই হচ্ছে স্পিন্ডেলের অক্ষ। আচ্ছা, তো ল্যাপেট গেল। ল্যাপেট নিয়ে আমরা আগেই লম্বা সময় কথা বলেছি, তাই এটা নিয়ে আর এখন লম্বা সময় কথা বলার প্রয়োজন নেই। তো আমরা মাঝখানেরটা নিয়ে সবার শেষে কথা বলবো, সবার শেষেরটা নিয়ে কথা বলি, যার নাম হচ্ছে এখানে লেখা আছে সেপারেটর। তো এটাকে ববিন সেপারেটর আমরা বলতে পারি, এটাকে আমরা ববিন সেপারেটর বলতে পারি। দেখে আসি ববিন সেপারেটর কোনটা এবং সে কি কাজে লাগে। আচ্ছা, ববিন সেপারেটরের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রয়োজন কি এটা একটু বলা দরকার। সেটা হচ্ছে আমরা যখন কোন একটা ম্যাটেরিয়ালকে তোমার হচ্ছে, বা এখানে এই মেশিনের ক্ষেত্রে যদি বলি, ইয়ার্ন যখন আসবে উপর থেকে, যদি চিন্তা করি ইয়ার্নটা আসতেছে, তখন ড্রাফটিং জোন থেকে ইয়ার্ন বের হয়ে কিন্তু প্রথমে আসবে হচ্ছে আমাদের এখানে ইয়ার্ন গাইডে, এবং ইয়ার্ন গাইড থেকে নিচে নেমে ট্রাভেলারের গায়ে আটকে থাকবে। আর ট্রাভেলারটা কি করে, ট্রাভেলারটা কিন্তু রিং এর উপর দিয়ে হচ্ছে এরকম ঘুরে 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 ইয়ার্নটাকে টুইস্ট দিতে থাকে। তাহলে এই যে আমার এই হাতটা যদি হয় ইয়ার্ন গাইড, তাহলে এটা যদি হয় ট্রাভেলার, ট্রাভেলারটা কি করবে, এরকম ঘুরতে থাকবে রিং এর উপর দিয়ে, এরকম ঘুরতে থাকবে রিং এর উপর দিয়ে, এরকম ঘুরতে থাকবে। তো যদি এই ঘোরানোর কাজটা দ্রুত গতিতে করি, এরকম এই হাতটা স্থির, যেহেতু এটা ইয়ার্ন গাইড, ইয়ার্ন গাইড স্থির, ট্রাভেলারটা ঘূর্ণায়মান, দ্রুত গতিতে ঘুরবে ট্রাভেলার। এই যেরকম ট্রাভেলারটা দ্রুত গতিতে ঘুরবে, তাহলে কিন্তু আমার হাতে যে তারটা, এই তারটা কিন্তু সে একটা বেলুন তৈরি করতেছে। অর্থাৎ এরকম বড় একটা হচ্ছে পেট মোটা বেলুনের সে হচ্ছে তৈরি করতেছে। তার মানে হলো যে এখানে যখন রিং ফ্রেমে ইয়ার্ন তৈরি হয়, ট্রাভেলারটা কিন্তু হচ্ছে যখন সে ঘুরতে থাকে, ইয়ার্নটা কিন্তু একটা বেলুন তৈরি করে। ইয়ার্ন স্বাভাবিক অবস্থায় সোজা রাখলে হয়তো সে এরকম থাকতো, কিন্তু যখন এখন ট্রাভেলার খুব দ্রুত গতিতে ঘুরছে, এখানে একটা বেলুন তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা বেলুন তৈরি হচ্ছে। এখন এই বেলুন তৈরি হলে হলে কিন্তু বেলুনটা একটা বড় জায়গা সে দখল করে ফেলে। এই কারণে হচ্ছে আমরা যে সমস্যায় পড়তে পারি যে বেলুনগুলি একটা একটা রিং ববিনের বেলুন পার্শ্ববর্তী রিং ববিনের বেলুনকে গিয়ে যদি আঘাত করে, তাহলে কিন্তু এখানে ইয়ার্ন ব্রেকেজের খুব সমূহ সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে এড়ানোর জন্য যেটা করা হয়, এই সম্ভাবনাকে এড়ানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা রিং ববিনকে পাশাপাশি দুইটা দেয়ালের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়। যেমন এটা একটা ববিন সেপারেটর, এটা একটা ববিন সেপারেটর, দেয়ালগুলি নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। এটা একটা ববিন সেপারেটর, ওইটা একটা ববিন সেপারেটর, এরকম এই প্রত্যেকটা দেয়ালকেই বলা হয় এক একটা ববিন সেপারেটর। আচ্ছা, এরপরে তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, এত কষ্ট করে ববিন সেপারেটর না দিয়ে, যেহেতু বেলুনটা একটু বড় জায়গা দখল করে, আমরা তো প্যাকেজগুলি একটু দূরে দূরে বসালেই হয়ে যায়, আর ঝামেলা হয় না।
এই কাজটা মোটেও করা হয় না, কারণ হচ্ছে আমাদের এখানে এটা কিন্তু হচ্ছে ল্যাব টাইপ রিং ফ্রেম। ল্যাব টাইপ রিং ফ্রেমে হচ্ছে স্পিন্ডল নাম্বার কম থাকলে কোনো সমস্যা নেই, 6 স্পিন্ডল অহরহ ল্যাব টাইপ রিং ফ্রেম আছে। কিন্তু যখন আমরা চিন্তা করব হচ্ছে কমার্শিয়াল রিং ফ্রেমের কথা, তখন কিন্তু এক একটা রিং ফ্রেমে তোমার স্পিন্ডল সংখ্যা হতে পারে 1000, হতে পারে 1200, হতে পারে তারপরে হচ্ছে তোমার 1600 হতে পারে, তারপরে হচ্ছে 1800 হতে পারে। যখন এই বিশাল সংখ্যক হচ্ছে তোমার হচ্ছে রিং ফ্রেম হবে, তখন কিন্তু তুমি যদি এই প্যাকেজগুলিকে অল্প অল্প করেও যদি একটু একটু দূরে সরায় রাখো, বিশাল বড় জায়গা লাগবে। যেমন তুমি যদি চিন্তা করো কোনো একটা রিং ফ্রেমের স্পিন্ডল সংখ্যা হচ্ছে 1000, ইন্ডাস্ট্রিয়াল মেশিনে হচ্ছে এই রিং ববিন কিন্তু মেশিনের দুই পাশেই থাকে। এখানে যেমন ল্যাপটপ মেশিনে আমরা মাত্র মেশিনের এক পাশে দেখতে পাচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল মেশিনে কিন্তু দুই পাশেই হচ্ছে রিং ববিন বসানোর ব্যবস্থা থাকে। তো তার মানে 1000 স্পিন্ডল যদি হয়, তাহলে 500 স্পিন্ডল সামনে, 500 স্পিন্ডল হচ্ছে মেশিনের পিছনে, বা ডান দিকে 500 বাম দিকে 500, এইভাবে বলতে পারো। তো তখন এই 500টা রিং ফ্রেম যে এক লাইনে বসানো, প্রত্যেকের মাঝখানে যদি আমি 10 মিলিমিটার করে জায়গাও যদি বাড়ায় দেই, 10 মিলিমিটার, 10 মিলিমিটার কিন্তু একদম কম। আমার এই হাতের যে সেলফোন, এটার থিকনেস হচ্ছে তোমার মনে করো কত, 12-13 মিলিমিটার হবে। তো যদি একটা স্পিন্ডলের সাথে আরেকটা স্পিন্ডলের দৈর্ঘ্য আমি হচ্ছে 10 মিলিমিটারও বেশি রাখি, তাহলে 500 স্পিন্ডলের জন্য কিন্তু আমার 5000 মিলিমিটার, অর্থাৎ 5 মিটার, একটা মেশিনের জন্যই 5 মিটার হচ্ছে তোমার কি জায়গা বেশি লাগবে। আর এরকম মেশিন যদি থাকে 50টা, তাহলে 250 মিটার জায়গা কিন্তু বেশি লাগবে। 250 মিটার জায়গা কিন্তু অনেক বেশি, 1 কিলোমিটারের 4 ভাগের 1 ভাগ একটা ফ্যাক্টরির জন্য। আর যদি আমার স্পিনিং এর ক্যাপাসিটি আরো বেশি হয়, তাহলে তো এই জায়গাটা আরো বেশি লাগবে। সুতরাং জায়গা বাড়ায় দেওয়াটা এটা ভালো হচ্ছে অপশন না। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব জায়গাকে কমানোর জন্য, স্পেস কনজাম্পশনকে কমানোর চেষ্টা করব। এই জন্য হচ্ছে আমরা পাশাপাশি জায়গা বড় করে রেখে না দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে যে রিং ববিনকে, সরি, আমরা হচ্ছে পাশাপাশি জায়গা বড় না করে যেটা করি, রিং ববিনকে দুই পাশে দুইটা ববিন সেপারেটরের মাঝখানে হচ্ছে রেখে দিই। এই হচ্ছে আমার ববিন সেপারেটরের কাজ। প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করো, আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রবলেম সেপারেটর কাজ একবার স্যার একটু এক কথায় বোঝানো ভালো স্যার, একটু প্যাচ লেগে গেছে স্যার। আচ্ছা, পাশাপাশি দুইটা বেলুন যেন আঘাত করে ইয়ার্ন ব্রেক না করে, এই জন্য দেয়াল তৈরি করে দেওয়া। পাশাপাশি দুইটা বেলুন যদি ইয়ার্ন ব্রেক না করে স্যার। পাশাপাশি এইটার বেলুনও যদি এরকম বড় জায়গা দখল করে, পাশেরটারও বেলুন বড় জায়গা দখল করে, তাহলে দুইটা বেলুন কি হবে, সংঘর্ষ হবে না? হ্যাঁ স্যার। তাহলে ছিঁড়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, তো এই জন্যই আমরা হচ্ছে দেয়াল দিয়ে দিছি, যেন একটা বেলুন আর একটা বেলুনকে আঘাত করতে না পারে। বুঝছো? জি স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে তোমার মাথায় যদি প্রশ্ন আসে যে স্যার সেপারেটর না দিয়ে আমি প্যাকেজ গুলিকে হচ্ছে দূরে দূরে রাখলেই তো হয়। জি স্যার। ঠিক আছে এই স্যার, জন্য, জায়গা বেশি যাবে তাহলে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই আমি যে কত বেশি যাবে এটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আর কি, যে কেন আমরা ওই কাজটা করি নাই। 250 তো বললেনই স্যার। হ্যাঁ, ওটা তো কমই, 50,000 স্পিন্ডেলের জন্য 250, কারো যদি 1 লাখ স্পিন্ডেল থাকে তাহলে হাফ কিলোমিটার জায়গা তার বেশি লাগবে। 250 মিটার। আচ্ছা, সবার শেষ যেটা মাঝখানে, এইটার নাম হচ্ছে বেলুন কন্ট্রোল রিং। ঘুম আসতেছে কেন জানি। জি স্যার, 5টা ক্লাস করছি স্যার। 2 মাস স্যার। আচ্ছা, তো বেলুন কন্ট্রোল রিং এর প্রয়োজনটা আসলে কি? আমি আবার সেই বেলুনে ফিরে যাই। মনে করো এই আবার বেলুন আগের মতো। চেকিং রিং হবে না? জি, বেলুন চেকিং রিং হবে না? চেকিং একই, বেলুন কন্ট্রোল রিং বেলুন চেকিং রিং একই। এটা মনে করো হচ্ছে ইয়ার্ন গাইড, বাম হাত, ডান হাত হচ্ছে ট্রাভেলার। এখন বেলুন তৈরি করতেছে, তুমি যদি নিজে থেকে একটা বেলুন তৈরি করো বা একটা যে কোনো একটা ইয়ার্ন নিয়ে, আমার হাতে হচ্ছে চার্জিং এর কেবল, তো হচ্ছে এরকম ঘোরাতে শুরু করো, তুমি দেখবা যে যত বেশি জোরে ঘুরাবা তত বেশি হচ্ছে বেলুনটা বড় হবে, এবং তত বেশি হচ্ছে তোমার হাতে তুমি হচ্ছে টেনশন বেশি টের পাবা। এই যেরকম আমি ঘোরাচ্ছি, তো আমি কিন্তু হাতে প্রচুর টেনশন, যত বেশি হচ্ছে বেলুন মানে বড় করি তত বেশি হচ্ছে আমি টেনশনটা হাতে কিন্তু টের পাই। তো অর্থাৎ এখানেও কিন্তু তাই হবে,
যে কোন একটা বেলুন যখন তৈরি হবে, ধরা যাক আমি একটা বেলুন এখানে আঁকার চেষ্টা করি। উম, এই ও দিয়ে বোঝানো হচ্ছে তোমার কি বলে, ইয়ার্ন গাইড, আর নিচে হচ্ছে ট্রাভেলার। তো আমি হচ্ছে একটা বেলুন আঁকার চেষ্টা করতেছি। ইয়ার্ন কিন্তু একটাই, কিন্তু হচ্ছে যখন বেলুনটা ঘুরতে থাকবে তখন মনে হবে যেন এখানে দুইটা, কিংবা তারা যেন একটা বেলুন আকৃতি ফর্ম করে আছে, এরকম দেখতে মনে হবে। ইয়ার্ন একটাই। স্যার জোরে স্যার পেঁচিয়ে পেঁচিয়ে ঘোরার জন্য তো দুইটা দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য আমি দুই সাইডে আঁকলাম, যেহেতু এটা ঘুরতেছে ক্রমাগত। আমিও যদি এখন ঘুরাই, তোমার দেখলে মনে হতে পারে যেখানে হয়তো দুইটা, এই যে উপরে এক মাথা আর হচ্ছে নিচে আরেক মাথা, এরকম মনে হবে তোমার কাছে দেখতে। উপরে আরেক মাথা, নিচে আরেক মাথা মনে হবে। তো এখন এই অবস্থায় বেলুন যদি হচ্ছে বড় হয়ে যায়, তাহলে এই যে আমি এখন যে পয়েন্টটা বললাম যে টেনশন বেড়ে যাবে, আর যদি টেনশন বেড়ে যায় লিমিটের চাইতে বেশি, তাহলে কিন্তু ইয়ার্নটা হচ্ছে ব্রেক করবে, ইয়ার্নটা ছিঁড়ে যাবে। তো এখন তাহলে কি করা? এখন আমরা বেলুনটাকে হচ্ছে আরো ছোট করার চিন্তা করতেছি। কিভাবে করা যায়? আমরা হচ্ছে এখানে একটা তোমার রিং ব্যবহার করব। রিংটা কোথায় ব্যবহার করব? এই যে এখানে, এই এই ডান দিকের ছবিতে, এই যে এটা হচ্ছে একটা বেলুন কন্ট্রোল রিং, এটা হচ্ছে একটা বেলুন কন্ট্রোল রিং, এটা হচ্ছে একটা বেলুন কন্ট্রোল রিং, এই যে এটা একটা বেলুন কন্ট্রোল রিং, এরকম। এই বেলুন কন্ট্রোল রিং গুলির মাঝখান দিয়ে আমি হচ্ছে ইয়ার্নটাকে নিয়ে এনে তারপরে হচ্ছে ওই উপরের দিকে ইয়ার্ন গাইডে নিয়ে যাব। তাতে করে হবে কি, এই বেলুন কন্ট্রোল রিংটা কিন্তু তোমার হচ্ছে এই বেলুনটাকে বড় হতে দিবে না, বড় হতে না দিয়ে যেরকম ছোট দুইটা সাব বেলুনে ভাগ করে দিবে। এটা হচ্ছে আমার বেলুন কন্ট্রোল রিং। তাহলে কি হলো, আমি যে কালো রঙের ফুল সাইজ বেলুনটা আঁকছিলাম, এটার পরিবর্তে বড় বেলুনটা ছোট দুইটা বেলুনে ভাগ হয়ে গেল। আর ছোট দুইটা বেলুনে ভাগ হয়ে গেলে ইয়ার্নের টেনশনও কমে যাবে। সুতরাং টেনশন বৃদ্ধি পাওয়ার জন্য তো ইয়ার্ন ব্রেকেজের সম্ভাবনা অনেক কমে যাবে। এখন তোমাদের মাথায় হচ্ছে প্রশ্ন আসতে পারে যে এই যে যেই বেলুনটা হচ্ছে আমরা ছোট করে ফেললাম, এটা তো সুবিধাই হলো, কিন্তু কোনো অসুবিধা আছে কিনা বেলুন কন্ট্রোল রিং এর? তো হ্যাঁ, বেলুন কন্ট্রোলিং এর হচ্ছে অসুবিধা আছে। অসুবিধাটা হলো যেটা, এখানে বেলুনের সাইজ ছোট হয়ে গেছে ঠিক, কিন্তু ইয়ার্ডের সাথে বেলুন কন্ট্রোল রিং এর কিন্তু খুব মানে ফ্রিকোয়েন্টলি ফ্রিকশন হচ্ছে, সব সময় ফ্রিকশন হচ্ছে। এই সব সময় যেহেতু ফ্রিকশন হচ্ছে, আমরা জানি যে ফ্রিকশন মানে সেখানে একটা ফ্রিকশনাল হিট তৈরি হওয়ার সম্ভাবনা। তো এখানে ফ্রিকশনের ফলে ফ্রিকশনাল হিট তৈরি হবে, এবং ফ্রিকশনাল হিট যখন তৈরি হয়ে যাবে, তো ফ্রিকশনাল হিট যখন তৈরি হয়ে যাবে, তো তখন হচ্ছে এটা কোনো কোনো ইয়ার্নের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষত যেমন আমরা খুব কমনলি হচ্ছে কটনের সাথে পলিয়েস্টার ব্লেন্ড করি, বা হচ্ছে 100% পলিয়েস্টার বানাই, ভিসকোসের সাথে আমরা পলিয়েস্টার ব্লেন্ড করি, তখন বিশেষত পলিয়েস্টার ফাইবারের জন্য বা এই ধরনের ফাইবারের জন্য কিন্তু এই ফ্রিকশনাল হিটটা খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ আমরা জানি পলিয়েস্টারের হিট রেজিস্ট্যান্স খুবই কম, কটনের চাইতে অনেক কম। তো তাহলে আমরা কি করব? তাহলে কি আমরা হচ্ছে পলিয়েস্টার ফাইবার যখন প্রসেস করব তখন বেলুন কন্ট্রোল রিং হচ্ছে ফেলে দিব? মোটেও তা না। আমরা যেটা করব যে তখন প্রোডাকশন স্পিডটাকে কমিয়ে দিব, অর্থাৎ ডেলিভারি স্পিডটাকে আমরা কমিয়ে দেব, যেন ইয়ার্ন এসে প্যাকেজে পেঁচানোর গতিটা কমে যায়। সেই গতি কমে গেলে ইয়ার্নের সাথে হচ্ছে বেলুন কন্ট্রোল রিং এর ফ্রিকশন এমনিতেই কমে যাবে। আর এটা কিন্তু এরকম হবে না যে পলিয়েস্টারটা গলে পানি হয়ে যাবে, এরকম না, বরঞ্চ সর্বোচ্চ এটা হতে পারে যে ইয়ার্নের মধ্যে কিছু কিছু তোমার হচ্ছে মেল্ট স্পট দেখা যাবে, যে একটু ছোট ছোট পোড়া পোড়া ছোট ছোট দাগ দেখা যাবে, মেল্ট স্পট দেখা যাবে আর কি, যদি বেলুন কন্ট্রোল রিং ব্যবহার করা হয়। স্পিড বেশি থাকে, ডেলিভারি স্পিড, এবং একই সাথে 100% পলিয়েস্টার ফাইবার থাকে, তখন এই সমস্যাটা দেখা দিতে পারে। স্যার আমরা তো স্যার ইয়ার্ন গাইডটা স্যার একটু নিচে নামায় তো স্যার বেলুনের যে ইয়েটা আছে ওটা কমাই দিতে পারি না কোনটা? স্যার? ইয়ার্ন গাইডটাকে নিচে নামায়। না, ইয়ার্ন গাইডটাকে হচ্ছে এটাকে বিশেষ নিচে নামানো যাবে না, কারণ ইয়ার্ন গাইড থেকে আমার হচ্ছে এই প্যাকেজের দূরত্বটা, আচ্ছা এটা কি একে বুঝাবো কিনা, আচ্ছা আগে মুখে বলে পরে একে বুঝাই। ইয়ার্ন গাইড থেকে এই প্যাকেজের দূরত্বটা কিন্তু ফিক্সড, একটু পরেই আমরা দেখব। এবং ফিক্সড থাকার কারণ হচ্ছে, যদি মনে করো আমি ইয়ার্নটা এখানে নিয়ে আসি, ইয়ার্ন গাইডটা এখানে নিয়ে আসি, এই যে এখানে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে যখন বেলুনটা তৈরি হবে তখন বেলুনটা হচ্ছে এই মাথার সাথে, তখন তাকে এই মাথার সাথে এখানে আসার সময় মাথার সাথে কিন্তু ঘষা খাবে, ঠিক আছে। তো এটা আরো হিতে বিপরীত হবে। বেলুনের এই ইয়ার্ন প্যাকেজের এই মাথা থেকে ইয়ার্ন গাইডের দূরত্ব কত থাকবে এটা ফিক্সড থাকে,
তো আমি যদি এর চেয়ে বেশি কমায় নিয়ে আসি, তাহলে যেটা হবে, ইয়ার্নটাকে যখন বেলুন কন্ট্রোল রিং পর্যন্ত আসতে হবে, তখন তাকে এখানে ধাক্কা খেতে হবে এই প্যাকেজের সাথে। এই প্যাকেজের সাথে ধাক্কা খেলে সেই এখানে ওই ফ্রিকশন রে এড়াইতে গিয়ে এখানে আরেকটা ফ্রিকশন তৈরি হয়ে গেল, এই ঝামেলা হবে আর কি। তো হিতে বিপরীত হবে। তাহলে তো আমরা বেলুন চেকিং রিং এ স্যার একটা কোটেড কিউ দিয়ে দিতে পারি, যাতে করে স্যার ফ্রিকশনটা না হয়। এটাও খুব একটা ভালো বুদ্ধি না, কারণ হচ্ছে যদি আমরা এখানে লুব্রিকেন্ট অ্যাপ্লাই করতে চাই, এখানে প্রথম কথা হচ্ছে অয়েল কিংবা গ্রিজের কথা আমাদের মাথায় আসবে। তো অয়েল তো দেওয়াই যাবে না, গ্রিজ দেওয়া যেতে পারে। তো অয়েল অথবা গ্রিজ যে কোনো লুব্রিকেন্টে কিন্তু কিছুটা স্টিকি। তো যখন আমি যদি এটাকে গ্রিজ দেই কিংবা হচ্ছে অয়েলের লেয়ার দেই, তাহলে হচ্ছে স্টিকি হওয়ার ফলে প্রচুর ডাস্ট আটকাবে। এই ডাস্টি অয়েলের দাগগুলি হচ্ছে ইয়ার্নের মধ্যে পড়ে যাবে। তোমার দেখা যাবে পুরা ইয়ার্নের মধ্যে অয়েল পড়ে গেছে। ইয়ার্নের ওয়েট বেড়ে যাবে প্যাকেজের। 2 কেজির মধ্যে দেখা যাবে যে তোমার মোটামুটি 100 গ্রাম 200 গ্রাম হয়তো বা অয়েল রয়ে গেছে, বা হচ্ছে ওয়াক্স থাকবে, ডাস্ট থাকবে, একটা বিতিকিচ্ছিরি অবস্থা হবে। হ্যাঁ, ইভেননেস টেস্ট করতে গেলে দেখবা যে উল্টাপাল্টা রিপোর্ট আসবে, কারণ ওই অয়েল আছে, ওয়াক্স আছে, ডাস্ট আছে, সব মিলে একটা মানে লন্ডভন্ড অবস্থা হয়ে যাবে যদি এই কাজটা করা হয়। স্যার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কি পিকটেল গাইড থেকে অনেক বেশি জনপ্রিয় নাকি? হ্যাঁ, অবশ্যই। পিকটেল গাইড বলতে যে এটাকেই পিকটেল বলা হয়, আমি শব্দটা উচ্চারণ করি নাই, এই ইয়ার্ন গাইডটাকেই পিকটেল গাইড বলা হয়। কোথায় পেয়েছো তুমি পিকটেল শব্দটা? স্যার আগের সেমিস্টার পড়ে আসছিলাম তো। ও, কি নাম ফেব্রিক তোমার? ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং আছে। স্যার তাসিন আহমেদ শৈশব। ও আচ্ছা, তো এই ফ্যাব্রিকে কি পিকটেল ইয়ার্ন গাইড হয়, আছে নাকি? স্যার হ্যাঁ আছে স্যার, মেশিনের মধ্যে আচ্ছা, যাই হোক। পার্ন ওয়াইন্ডিং মেশিন আছে। ও আচ্ছা, হ্যাঁ, ওখানে হ্যাঁ পার্ন ওয়াইন্ডিং এর আছে, আমার ওই ফ্যাব্রিকের কথা চিন্তা করছিলাম। তো যাই হোক, এখানে যে ইয়ার্ন গাইডটা এটাকেই পিকটেল গাইড বলা হয়। যেহেতু আমি শব্দটা বলি নাই কিন্তু তুমি এটা জানো, তাহলে আমি বলে ফেলি একটু যে এটা কেন পিকটেল গাইড আমরা এটাকে বলি, বা হচ্ছে সুবিধাটা কি। এই যে এটা একটা গাইড দেখা যাচ্ছে কি, এই গাইডটা হচ্ছে একটা পিকটেল গাইড। সুবিধাটা হচ্ছে কি, অন্য যে কোনো একটা গাইডের কথা যদি তুমি চিন্তা করো, যেমন মনে করো অন্য একটা রেগুলার গাইড, গাইড সাধারণত হচ্ছে ইয়ার্ন গাইড গুলোর একটা সিরামিকের ধরা যাক একটা সার্কুলার এরকম গোল গাইড থাকে। তো আমি এই ইয়ার্নটাকে ব্যবহার করে এই গাইডের মধ্য দিয়ে ইয়ার্ন গাইডিং করতে চাই, তাহলে কি করব? তাহলে কিন্তু এই গাইডের মধ্য দিয়ে ইয়ার্নটাকে নিতে গেলে আমার ইয়ার্নের একটা প্রান্ত লাগবে, যে এরকম, ব্যাস এইরকম করে হচ্ছে আমি একটা প্রান্ত দিয়ে দিব, পরে নিয়ে আসবো, এই শেষ, গাইডিং করে ফেললাম। অর্থাৎ অন্য সমস্ত গাইডে গাইডিং করতে গেলে আমার ইয়ার্নের একটা এজ অবশ্যই লাগবে, ইয়ার্নের একটা প্রান্ত লাগবে। প্রান্ত ছাড়া আমি হচ্ছে ইয়ার্নে গাইডিং, এই গাইডিং ডিভাইস গুলিতে গাইডিং করতে পারি না সাধারণ সার্কুলার গাইডে। কিন্তু পিকটেল ইয়ার্ন গাইড এমন একটা ইয়ার্ন গাইড যেখানে গাইডিং করতে গেলে তোমার কোনো ধরনের হচ্ছে ইয়ার্নের প্রান্ত লাগবে না। এটা আমরা দেখেছি অবশ্যই, ভিডিওটা তোমরা খেয়াল করো নাই, কারণ আমি বলি নাই ইচ্ছা করেই। আচ্ছা, এই যেমন দেখো, এই হচ্ছে এই যে ইয়ার্নটা এখন এই যে পিকটেল ইয়ার্ন গাইডের মধ্য দিয়ে উনি নিয়ে আসবে। খেয়াল করে দেখো, ইয়ার্ন গাইডটা কিন্তু অন্য যে কোনো সার্কুলার গাইডের মতো না। এখানে তো একটা সার্কুলার গাইড হলে চলতো, পিকটেল মানে হচ্ছে শুকরের লেজ, শুকরের লেজের মতো এটা ছোট্ট একটু বাঁকা হয়ে আছে আর কি। তো এখন এরকম রাখার কারণ কি সেটা দেখো। ইয়ার্নের প্রান্ত কিন্তু ভদ্রলোকের হাতে নাই, এটা খেয়াল রাখো। ইয়ার্নের এক প্রান্ত তো প্যাকেজের গায়ে, যাতে করে ইয়াটা সোজাভাবে যায়। এই যে দেখো, উনি কিন্তু ইয়ার্নের প্রান্তটা নিচ্ছে না। ইয়ার্নের প্রান্ত কিন্তু ভদ্রলোকের হাতে, কিন্তু গাইডিং করার জন্য ইয়ার্নের বডিটাকেই কাজে লাগানো হচ্ছে। পিকটেল ইয়ার্ন গাইড ব্যবহার করলে ইয়ার্নের বডিটা ব্যবহার করেই, এই যে ইয়ার্নের বডি ব্যবহার করেই গাইডিং করে ফেলা যায়। কেন? খেয়াল করে দেখো যে এইটা কেন রাখা হলো, কেন গাইডিং রাখা হয়নি, রেগুলার সার্কুলার গাইড কেন রাখা হয়নি। যদি এটা রেগুলার সার্কুলার গাইড হতো, তাহলে কিন্তু এই এই কম্পোনেন্টটা হচ্ছে মোটামুটি কোমর উচ্চতায়, তাহলে ভদ্রলোককে নিচু হইতে হইতো। নিচু হয়ে যদি এটা গাইড হয়, তাহলে খুব মনোযোগ দিয়ে এটা গাইড কেমন দেখাবো, এই যে এটা গাইড, খুব মনোযোগ দিয়ে একটা এন্ড ঢুকায়, আবার হচ্ছে মানে এই আরেকটা হাত ব্যবহার করে, আমি তো আঙ্গুল দিয়ে ধরে রাখছি তারটা, না হলে আরেকটা হাত ব্যবহার করে এটাকে টানা লাগতো, অনেক ঝামেলা হইতো। এর জায়গায় যদি ইয়ার্ন গাইডকে হচ্ছে এই পিকটেল গাইড ব্যবহার করা হয়, তাহলে হচ্ছে আমাকে বাঁকা হতে হয় না, নিচু হতে হয় না, ইয়ার্নের প্রান্তও লাগে না, অনায়াসে ইয়ার্নের বডিটা দিয়ে আমি গাইডিং করে ফেলতে পারি। বুঝছো কি কেন পিকটেল ইয়ার্ন গাইড মানে ব্যবহার করতে হয়? জি স্যার। আচ্ছা, স্যার তাহলে অন্যান্য মেশিনে এই গাইডটা ইউজ করলে সুবিধা হতো না স্যার? যেখানে প্রয়োজন সেখানে করে,
সুইং মেশিনে প্রয়োজন নাই, ওয়ার্কার বসাই থাকে। তো হচ্ছে ওই সেখানে তার জন্য কোনো একটা রেগুলার গাইড হলে সমস্যা কি? বা যে সমস্ত মেশিনের দরকার নাই, নিচু হতে গেলে কোনো ধরনের সমস্যা হয় না, খুব দ্রুত কাজ করার তাড়া নাই, সেখানে করবে না। যেখানে দরকার সেখানেই করে। যেমন তোমাদের যে পার্ন ইয়ার্নে হয়তো ওই পার্ন ওয়াইন্ডিং মেশিনে দরকার হয়, ওই ধরনের কোনো একটা সিনারিও তৈরি হয়েছে। পার্ন ওয়াইন্ডিং তো অনেক আগে পড়ছিলাম, মনে নেই, এজন্য জোর দিয়ে বলতে পারতেছি না। কিন্তু হচ্ছে অবশ্যই সেখানে একটা এরকম সিনারিও থাকবে, নয়তো করা হতো না। তো যেখানে এই ধরনের সিনারিও তৈরি হবে সেখানে পিকটেল ইয়ার্ন গাইড ব্যবহার আর করবে। একটা কাঠের বক্স ছিল একটা। হ্যাঁ, ওইটা বেসিকটা মনে আছে, কিন্তু হচ্ছে আমার মানে এরকম ব্যাখ্যা করে এইভাবে বলতে পারবো না। যাই হোক, আশা করি পিকটেল ইয়ার্ন গাইডের ভূমিকা কি এখানে সেটা তোমরা বুঝতে পারছো। এটা এখানে বলার প্ল্যান ছিল না, এটা প্ল্যান ছিল যখন আমরা ল্যাব ক্লাসে যাব তখন বলবো, কারণ এটা দেখতে যে একটু ভিন্ন রকম এটা তোমাদেরকে দেখানো যাচ্ছে না। আর মানে এই গাইডের কোন বৈশিষ্ট্যের জন্য ইয়ার্নের প্রান্তটা ছাড়াই গাইডিং করা হয়ে গেল সেটাও তোমাদেরকে বোঝানো যাচ্ছে না, এটা মেশিনে দেখানো লাগবে। এই জন্য হচ্ছে আমি আর তখন এটা বলি নাই। আচ্ছা, যাই হোক, ইয়ার্ন গাইডিং ডিভাইস আমাদের হয়ে গেছে। এরপর হচ্ছে কিছু রিং নিয়ে আমরা কথাবার্তা বলি। আমি একটু পানি খেয়ে নিচ্ছি। ফর্ম অফ দ্য রিং। তো রিং ট্রাভেলার আমার মনে হয় এখান থেকে আমরা খুব সহজে আলাদা করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের রিং, আর এই ছোট্টটা হচ্ছে আমাদের ট্রাভেলার। তো কোনো একটা রিং যখন থাকে, রিং এর মধ্যে কিন্তু বিভিন্ন শেপের হচ্ছে বিভিন্ন শেপ এবং বিভিন্ন ডায়ামিটারের হচ্ছে রিং হয়। তো কোনো একটা রিংকে, যেমন রিং এর ক্ষেত্রে ডায়ামিটার কম বেশি হতে পারে, 30 মিলিমিটার থেকে 40 মিলিমিটার বিভিন্ন ধরনের হতে পারে। তো রিং এর ডায়ামিটার কার উপর নির্ভর করবে এটা নিয়ে আমরা একটু পরে দেখব, কথা প্রসঙ্গে সেটা চলে আসবে। আপাতত এইটুকু মাথায় থাকুক যে রিং এর মধ্যে ডায়ামিটারের ভ্যারিয়েশন হয়। তো রিং এর এই ডাইমেনশনকে প্রকাশ করার জন্য, যে কোনো একটা রিং এর ডাইমেনশনকে প্রকাশ করার জন্য আমরা হচ্ছে দুইটা তথ্যের সাহায্য নেই। একটা রিং এর ডাইমেনশনকে প্রকাশ করার জন্য দুইটা তথ্যের সাহায্য নেই। একটা হচ্ছে, একটাকে আমরা বলি ফ্লেঞ্জ উইডথ। ফ্লেঞ্জ শব্দটা তোমরা তো চিনো, ওই লুমের থেকে তোমরা পড়ে আসছো, ঠিক সেই শব্দটাই ফ্লেঞ্জ উইডথ। ফ্লেঞ্জ উইডথ হচ্ছে এই যে আমরা একটা রিং এর ক্রস সেকশন দেখতে পাচ্ছি, এই ক্রস সেকশনের এই মাথাটা কিন্তু টি এর মতো থাকে। এই যে এটা যদি একটা রিং হয় তাহলে এটা হচ্ছে বোঝো, এই এই ছোট্ট যে মাথাটা যার উপরে হচ্ছে তোমার, এই ছোট্ট যে মাথাটা যার উপরে হচ্ছে ট্রাভেলারটা মুভ করতেছে, এই অংশটুকুকেই বলা হচ্ছে ফ্লেঞ্জ। এই অংশটুকুকেই বলা হচ্ছে ফ্লেঞ্জ। আর এই ফ্লেঞ্জের প্রস্থ, এই আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, এই ফ্লেঞ্জের প্রস্থটাকে বলা হয় হচ্ছে ফ্লেঞ্জ উইথ। ফ্লেঞ্জ উইথ সাধারণত 3 মিলিমিটার, 3.5 মিলিমিটার, 4 মিলিমিটার এই ধরনের হচ্ছে রেঞ্জে থাকতে পারে। আমাদের 362 এই নাম্বার প্যারাগ্রাফে গেলে তোমরা এরকম বেশ কয়েকটা ফ্লেঞ্জ উইথের উদাহরণ দেখতে পাবা। ফ্লেন্সটা কি? এই যে এই টি শেপের যে মাথাটা, এটাকে বলা হচ্ছে ফ্লেঞ্জ। রিং এর ক্রস সেকশন, রিংকে যদি আমি কেটে ফেলি এখান দিয়ে, এই দাগ বরাবর হচ্ছে যদি আমি তাকে কেটে ফেলি, তাহলে আমরা যদি প্রস্থচ্ছেদ দেখি তাহলে এরকম দেখব, ঠিক আছে? এই টি এর মাথাটার উপরে হচ্ছে ট্রাভেলারকে বসানো থাকবে, আর এই টি এর মাথাটাকে বলা হয় ফ্লেঞ্জ, আর এটার প্রস্থ যতটুকু এটাকে বলা হয় হচ্ছে ফ্লেঞ্জ উইথ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে আরেকটা হচ্ছে, একটা গেল ফ্লেঞ্জ উইথ, এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে হচ্ছে আমরা রিং এর ডাইমেনশনকে প্রকাশ করি। রিং এর ডাইমেনশনকে প্রকাশ করার জন্য হচ্ছে আরেকটা টার্ম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রিং এর ইন্টারনাল ডায়ামিটার। সেটা হচ্ছে রিং এর ইন্টারনাল ডায়ামিটার। সেটা কি রকম, এটা হচ্ছে এই যেমন ধরো আমরা এখানে একটা রিং দেখতে পাচ্ছি, এই রিং এর কিন্তু দুইটা ডায়ামিটার পাওয়া সম্ভব। একটা হচ্ছে রিং এর ভিতরের দেয়ালের ডায়ামিটার, আর একটা হচ্ছে রিং এর বাইরের দেয়ালের ডায়ামিটার।
বাইরের দেয়ালের ডায়ামিটারের চাইতে কিন্তু রিং এর ভিতরের দেয়ালের ডায়ামিটার অবশ্যই মান কম থাকে। তো তার এই ভিতরের দেয়ালের ডায়ামিটারটাকেই বলা হয় হচ্ছে রিং এর ইন্টারনাল ডায়ামিটার। তো তার মানে বোঝা গেল যে কোন একটা রিং এর যদি আমরা ডাইমেনশনকে প্রকাশ করতে চাই, তাহলে তার এক্সটার্নাল ডায়ামিটারকে আমরা নিব না, আমরা নিব হচ্ছে তার ইন্টারনাল ডায়ামিটার, অর্থাৎ এই ভিতরের দেয়াল থেকে শুরু করে এদিকে ভিতরের দেয়াল পর্যন্ত। এই বাম দিকের দেয়ালটা তো দেখা যাচ্ছে না, তো ওই দেয়াল থেকে শুরু করে এই ভিতরের দেয়াল পর্যন্ত দূরত্বটাকেই বলা হবে হচ্ছে রিং এর ইন্টারনাল ডায়ামিটার। তাহলে ওটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, রিং এর ইন্টারনাল ডায়ামিটার এবং হচ্ছে ফ্লেঞ্জ উইথ। এই দুইটাই হচ্ছে আমাদের একটা রিং এর ডাইমেনশনকে প্রকাশ করার জন্য হচ্ছে ব্যবহার করা হয়। রিং এর মধ্যে দুইটা ফর্মের রিং এর মধ্যে হচ্ছে তার এই একটা রিং এর মধ্যে যে টি শেপের মাথা আমি বললাম, এই টি শেপের মাথা কতগুলি আছে, টি শেপের ফ্লেঞ্জ কতগুলি আছে, এর উপর ভিত্তি করে রিংকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিঙ্গেল সাইডেড রিং আর একটা হচ্ছে ডাবল সাইডেড রিং। নাম্বার অফ ফ্লেঞ্জের ভিত্তিতে রিংকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিঙ্গেল সাইডেড রিং, একটা হচ্ছে ডাবল সাইডেড রিং। তো সিঙ্গেল সাইডেড রিং এ হচ্ছে ফ্লেঞ্জ একটাই, আর ডাবল সাইডেড রিং এ দেখো ফ্লেঞ্জ দুইটা। তো ডাবল সাইডেড রিং যখন প্রথমে মার্কেটে আসে, ধারণা করা হয়েছিল যে ডাবল সাইডেড রিং এর হচ্ছে পারফরমেন্স ভালো থাকবে। কেন? কারণ মনে করো এই উপরের ফ্লেঞ্জটাকে আমরা ধরা যাক বললাম হচ্ছে এ, আর নিচের ফ্লেঞ্জটাকে আমরা বললাম হচ্ছে বি। এখন মনে করা হয়েছিল যে আমরা একটা ট্রাভেলারকে এ ফ্লেঞ্জের উপর দিয়ে চালাবো, বিটার মধ্যে দিয়ে যেহেতু ট্রাভেলার চালাচ্ছি না, সেখানে কোনো ফ্রিকশন হবে না, বি ফ্লেঞ্জটা হচ্ছে অক্ষত থাকবে। চালাতে 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 বছরখানেক সময় বা মাসখানেক সময় পরে যখন হচ্ছে এ ফ্লেঞ্জটা ক্ষয় হয়ে যাবে, তখন আমরা উল্টাই দিব, এ কে বিতে নিয়ে আসবো আর বি কে হচ্ছে উপরে নিয়ে যাব। তাহলেই তো আমরা একটা নতুন হচ্ছে ফ্লেঞ্জ পেয়ে গেলাম, রিং চেঞ্জ করতে হলো না, কিন্তু নতুন একটা ফ্লেঞ্জ পেয়ে গেলাম। এই ধারণা থেকে হচ্ছে ডাবল সাইডেড রিং বানানো হয়েছিল। কিন্তু পরবর্তী সময় দেখা গেল কি, যে হিসাব আসলে শেষ পর্যন্ত একই হয়ে যায়, কারণ এ ফ্লেঞ্জটা ব্যবহার করতে করতে ততদিনে মেশিন ভাইব্রেশনের ফলে বি ফ্লেঞ্জটাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। আবার এমনকি হচ্ছে এনভায়রনমেন্টের ময়েশ্চার উপস্থিতির কারণে দেখা যায় যে বি ফ্লেঞ্জটার মধ্যে হচ্ছে মরিচা জমে যেতে থাকে। এই সমস্ত সমস্যার কারণে পরে এই আইডিয়াকে বাদ দেওয়া হয়। এখনকার সময় হচ্ছে এই সিঙ্গেল ফ্লেঞ্জ অর্থাৎ সিঙ্গেল সাইডেড রিংই বহুল ব্যবহৃত। কোনো প্রশ্ন থাকলে কিন্তু করে ফেলো, প্রশ্ন না থাকলে আমি হচ্ছে পরের টপিকে চলে যাচ্ছি। আর যদি স্টেইনলেস স্টিল দিয়ে বানানো হয় তাহলে স্যার মরিচা ধরবে কেন? বুঝি নাই। যদি স্যার আমি রিংটাকে যদি স্টেইনলেস স্টিল দিয়ে বানাই তাহলে মরিচা ধরবে কেন? সব সময় হচ্ছে একদম খাঁটি স্টেনলেস স্টিল দিয়ে আসলে বানানো হয় না, কিছু না কিছু অ্যালয় যোগ করা হয় সেখানে। কিছু কিছু আমরা একটু পরে দেখবো যে স্টেনলেস স্টিলের উপরে এখানে হচ্ছে কিছু মেটাল অ্যালয় যোগ করে তারপরে হচ্ছে এটার উপর দিয়ে একটা কোটিং দিয়ে দেওয়া হয় আলাদা করে। কারণ হচ্ছে কোটিং দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, এবং তোমার যদি একদম কোনো আমি কোটিং ছাড়া একদম পিওর স্টেনলেস স্টিল দিতাম, তাহলে যেটা হতো যে এই রিং ট্রাভেলারের ফ্রিকশনের ফলে ক্ষতিটা বেশি হতো, করশনটা অনেক বেশি হতো, এবং একই সাথে হিট একটু ট্রান্সফারটা নরম। কম হতো। তো সেই কারণে উপর দিয়ে হচ্ছে একটা কোটিং দিয়ে দেওয়া হয়। এই কারণে আমরা পিওর এসএস দিতে পারি না, আমাদেরকে কিছুটা ছাড় দিতে হয়। আচ্ছা, তো এখানে হচ্ছে, তো এরপরে আমরা হচ্ছে সিঙ্গেল। আর কোনো প্রশ্ন আছে কি? আর কোনো প্রশ্ন থাকলে করো। আচ্ছা, ধরে নিচ্ছি প্রশ্ন নেই, প্রশ্ন থাকলে করে ফেলো। তো এরপরে আমরা হচ্ছে এই যে এই কথাটা এখনই আসছিল যে আমরা কি কি কোটিং হচ্ছে ব্যবহার করব। মূলত আসলে স্টেনলেস স্টিল, কিন্তু আসলে আমরা পিওরলি স্টেনলেস স্টিল আসলে ব্যবহার করলে তো মুশকিল। তো আমরা যেটা করি তখন হচ্ছে এটার সাথে কিছু কোটিং অ্যাড করি। কি জন্য অ্যাড করি? যেন হচ্ছে ফ্রিকশন কমানোর জন্য। যদি আমরা একটা কোটিং ব্যবহার করি তাহলে কিছুটা ফ্রিকশন কমবে, ফ্রিকশন যদি কমে তাহলে হচ্ছে হিট তৈরি হওয়া কমে যাবে, তারপর হচ্ছে ক্ষয় কমে যাবে। ঠিক আছে, আরেকটা পয়েন্ট আছে এখানে লেখা যে রানিং ইন, টু সিম্পলিফাই দ্য রানিং ইন। রানিং ইন টপিকটা আমরা এখনো পড়ি না, একটু পরে পড়বো, তাই ওইটা নিয়ে আপাতত কথা বলছি না। যাই হোক, কোটিং হিসেবে কি কি ব্যবহার করা হয়? কোটিং হিসেবে হচ্ছে মেটাল অক্সাইড ব্যবহার করা হয়, মেটাল নাইট্রাইড ব্যবহার করা হয়, কার্বোনাইট্রাইডিং নামে আলাদা একটা কোটিং এর প্রযুক্তি আছে, এটা করা হয়। হার্ড ক্রোমিয়ামের একটা লেয়ার ব্যবহার করা হয়, কখনো কখনো নিকেল ব্যবহার করা হয়। সিরামিক যদিও লেখা আছে, কিন্তু আসলে সিরামিকের রিং ট্রাভেলার আমাদের পরীক্ষামূলক ভাবে ছিল, কিন্তু জনপ্রিয় হয়ে উঠতে পারে নাই।
এই আইডিয়াটা হচ্ছে জনপ্রিয় হয় নাই কখনো। কিছুদিন ব্যবহার করা হয়েছিল, কারণ এটাতে দেখা গেছে যে ওই রিং ট্রাভেলারের যে ফ্রিকশন, মেটাল হলে যতটা হয়, সিরামিক দিলে ফ্রিকশন তার চেয়ে কম হয়। কিন্তু পরবর্তী সময়ে হচ্ছে সিরামিকের এই আইডিয়াটার বেশি দিন টিকে নাই। তো এখনকার সময়ের জন্য আসলে সিরামিক উপযুক্ত না বা ব্যবহার করা হয় না। রিং এর কাছে আমরা কিছু জিনিস হচ্ছে আমরা আশা করি। যেমন সবার প্রথমে অবশ্যই রিং এর র ম্যাটেরিয়াল যেটা বেছে নেওয়া হবে, যে কোনো মেটাল অ্যালয় বা কোটিং সেটা পারফেক্ট হওয়া প্রয়োজন। রিং এর সারফেস কে হচ্ছে স্মুথ হওয়া প্রয়োজন। তারপরে হচ্ছে রিং এর সারফেস কে অবশ্যই ফ্ল্যাট হতে হবে, কোথাও হচ্ছে উঁচু নিচু হলে চলবে না। রিং কে পারফেক্টলি রাউন্ড হতে হবে, কোনো জায়গায় ওই উপবৃত্ত পরাবৃত্তের মতো এদিক সেদিক বেঁকাতেরা হলে চলবে না। তারপরে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট হচ্ছে রিং এর হার্ডনেস ট্রাভেলারের চাইতে বেশি হইতে হবে। অর্থাৎ ট্রাভেলারকে সফট হইতে হবে, রিং এর হার্ডনেস বেশি হইতে হবে। ওই যে আমরা শোর হার্ডনেস পড়ে আসছি সেই বিচারে রিং এর হার্ডনেসটা বেশি হতে হবে এবং ট্রাভেলার হার্ডনেসটা কম হতে হবে বা সফট হতে হবে। ট্রাভেলার সফট বলতে কিন্তু আবার ওই রাবারের মতো সফট না, মেটালের সাপেক্ষে সফট। তো কেন এটা প্রয়োজন? খেয়াল করে দেখো, রিং এবং ট্রাভেলার কিন্তু প্রচুর ফ্রিকশন হয় যখন ট্রাভেলার রিং এর উপর দিয়ে যেতে থাকে, এবং ফ্রিকশনের ফলে অবশ্যই ক্ষয় হবেই হবে, এটা ঠেকানো যাবেই না। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি রিং এবং ট্রাভেলারকে সেম হার্ডনেসের মেটাল দিয়ে বানাই, তাহলে যখন ক্ষয় হবে দুইটাই কিন্তু সমান তালে ক্ষয় হবে। দুইটাই যখন সমান তালে ক্ষয় হবে আমরা ঝামেলায় পড়বো, কারণ আমাকে রিংও পাল্টানো লাগবে, ট্রাভেলারও পাল্টানো লাগবে। ক্ষয় হয়ে গেলে এক পর্যায়ে এসে তাদেরকে আমরা আর ব্যবহার করতে পারি না, বাধ্য হয়ে পাল্টাতে হয়। তো উপায় কি? আমরা যদি রিং এর সারফেস হার্ডনেস কে কমায় দেই, ট্রাভেলারের হার্ডনেস কে বাড়ায় দিই, অর্থাৎ ট্রাভেলার হার্ড কিন্তু রিং সফট, তখন কি হবে? তখন হচ্ছে ট্রাভেলার ক্ষয় হবে না, কিন্তু রিং আগে আগে ক্ষয় হয়ে যাবে। তোমরা ছবিতে নিশ্চয়ই আকৃতি দেখেই বুঝতে পারছো যে ট্রাভেলারের চাইতে রিং কে চেঞ্জ করাটা অনেক বেশি ব্যয়বহুল হবে। এবং আরেকটা আমি তথ্য দেই, সেটা হচ্ছে মেশিনে ট্রাভেলার পরানোটা খুবই সহজ। তোমরা ভিডিওতে যেরকম দেখছো, উনি তো হচ্ছে মানে ইয়ে ছিলেন, হয়তো বা টেকনিক্যাল পার্সন ছিলেন, এর জন্য দ্রুত পারেন নাই। যারা হচ্ছে সরাসরি এই কাজ করে ওয়ার্কাররা, তারা খুব দ্রুত চোখের নিমেষে ট্রাভেলারকে পড়াইতে পারে। তো কিন্তু এই তুলনায় রিংটাকে মেশিনে পরানোটা অনেক বেশি সময় সাপেক্ষ এবং একই সাথে ব্যয়বহুল। এই কারণে উপায় থাকে একটা, সেটা হচ্ছে রিংকে আমি হার্ড রাখবো আর হচ্ছে ট্রাভেলারকে সফট রাখবো। ট্রাভেলারকে সফট রাখলে কি হবে? ট্রাভেলারকে সফট রাখলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে ট্রাভেলারটা ক্ষয় হবে খুব দ্রুত। ট্রাভেলার দ্রুত ক্ষয় হলে আমার কোনো সমস্যা নাই, ট্রাভেলার পাল্টাবো, ইচ্ছা মতো পাল্টাবো, রিং যেন আমার ক্ষতিগ্রস্ত না হয় সহজে। তো এই কারণে হচ্ছে রিং এর হার্ডনেস কে বেশি রেখে ট্রাভেলারের হার্ডনেস কে কমায় দেওয়া হয়। স্যার জি স্যার আমরা যেহেতু এখানে কোনো গ্রুপ ড্রাম ইউজ করা হইতেছে না, তাহলে আমাদের যে প্যাকেজটা পাচ্ছি, আমরা যে ইয়ার্নের প্যাকেজ পাচ্ছি আউটপুট হিসেবে, সেটার মধ্যে ইয়ার্ন সব এক জায়গায় পেঁচায় যাওয়ার কথা ছিল না। এটাকে এটা ইউনিফর্মলি কিভাবে একদম এই আমাদের ববিনের উপর থেকে নিচ পর্যন্ত পেঁচাইতেছে? কারণ হচ্ছে আমাদের এখানে তোমার ইয়ে থাকে, এই রিং রেল থাকে। এর আগের দিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমার হয়তো মনে নাই, আমি আবারও দেখাচ্ছি। আচ্ছা, এই যে মেশিনের এই ফ্রেমটা, আমি একটু অ্যারো দিয়ে দেখাই। এই যে এই ফ্রেমটা কি দেখতে পাচ্ছ? এই ফ্রেমটাকে বলা হয় হচ্ছে রিং রেল। কেন রিং রেল বলে? কারণ এই ফ্রেমের মধ্যে প্রত্যেকটা মেশিনের রিং কে পেঁচানো আছে, প্রত্যেকটা মেশিনের রিং কিন্তু এই ফ্রেমের উপরেই রাখা। তো এই ফ্রেমটাকে বলা হয় হচ্ছে রিং রেল। আমাদের রিং ফ্রেমে যেটা হয়, এই রিং রেলটা উপরে উঠে এবং রিং রেলটা নিচে নামে। রোভিং ফ্রেমে যেটা হতো, ববিন রেল নামক একটা ফ্রেম ছিল, সেই ববিন রেলটা উপরে উঠতো এবং নিচে নামতো। কিন্তু আমাদের রিং ফ্রেমে হচ্ছে প্যাকেজগুলো স্থির, কিন্তু এই রিং গুলি একবার উপরে উঠে একবার নিচে নামে, যার ফলে ইয়ার্ন উপর থেকে নিচ পর্যন্ত পেঁচায় যায়। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে হার্ডনেস নিয়ে কথাই ছিলাম। পরবর্তী আশা করি হার্ডনেস এর ইস্যুটা বুঝতে পারছো তোমরা। তারপরে হচ্ছে লং সার্ভিস লাইফ, বেশি দিন যেন বাঁচে। পারফেক্টলি রান ইন, এটা এখন আমি পড়াইনি, একটু পরে আশা করি এই কথাটা আসবে। কারেক্ট রেশিও অফ রিং ডায়ামিটার টু টিউব ডায়ামিটার, এটা একটা জরুরি জিনিস, যে আমাকে রিং এর ডায়ামিটার এবং হচ্ছে টিউব ডায়ামিটার বলতে এখানে বোঝানো হচ্ছে রিং ববিনের ডায়ামিটারের মধ্যে একটা হচ্ছে সম্পর্ক থাকতে হবে। সেটা কি?
রিং ডায়ামিটার অবশ্যই আমার টিউবের ডায়ামিটারের চাইতে দ্বিগুণ বেশি থাকতে হবে। অর্থাৎ আমি যদি একটা 15 মিলিমিটারের হচ্ছে রিং ববিন ব্যবহার করি, আমাকে ডায়ামিটার অবশ্যই 30 মিলিমিটার ব্যবহার করতে হবে। সর্বোচ্চ 2.2 টাইমস বেশি ব্যবহার করতে পারবো, এর চেয়ে বেশি না। তো এই রেশিওটা 2:1 থেকে 2.2:1, এই রেশিওটা আমাকে অবশ্যই ফলো করতে হবে। তারপর হচ্ছে এক্সাক্ট হরাইজন্টাল পজিশন। রিংকে অবশ্যই হরাইজন্টাল হতে হবে, অর্থাৎ ভূমির পুরাপুরি সমান্তরাল। আসলে আমাদের শুধু রিং না, পুরা মেশিন ফ্রেমটাই হচ্ছে ভূমির একদম পুরাপুরি সমান্তরাল হতে হবে। এটা ঠিক করার জন্য কিছু লেভেল ব্যবহার করা হয়। লেভেলগুলো হয়তো তোমরা দেখছো ফিজিক্স ল্যাবে, মনে হয় তোমরা আগেই দেখে আসছো এই টাইপের লেভেলগুলো। ওগুলোর কাজ হচ্ছে যে, মনে করো একটা লিকুইড থাকে, লিকুইডের মাঝখানে একটা মনে করো চেম্বার সিলিন্ডারের মাঝখানে লিকুইডের উপরে একটা ছোট্ট ফাঁকা জায়গা থাকে। তো বোতলটাকে ওই ওই লেভেলটাকে আমরা যদি হচ্ছে সারফেসের উপরে রাখি, যদি মনে করো হচ্ছে দেখা যায় মেশিনটা কোনো একদিকে কাত হয়ে থাকে, তাহলে ওই যে খালি জায়গা যেটা ছিল এমটি স্পেসটা হচ্ছে ডান দিকে বা বাম দিকে সরে যায়। আর যদি হচ্ছে সমান থাকে তাহলে ওই খালি জায়গাটা ঠিক মাঝ বরাবর থাকে, এরকম। তো সামান্যতম যেন হচ্ছে হরাইজন্টাল ডিসপজিশন না থাকে সেটা ইনশিওর করা হয়। তো রিং এর ক্ষেত্রে এটা করতে হবে। তারপরে এক্স্যাক্টলি সেন্টার রিলেটিভ টু দ্য স্পিন্ডল, অর্থাৎ স্পিন্ডলটা যেন ঠিক রিং এর একদম সেন্টারে বসানো থাকে। তোমরা ভিডিওগুলোতেও খেয়াল করেছো হয়তো, যে স্পিন্ডলটা হচ্ছে রিং এর সেন্টারে বসানো থাকে। তো এটা খুব পারফেক্টলি মেনটেন করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের রিং এর উপরে কি কি ডিমান্ড আমাদের থাকবে। তারপরে যে টপিক, প্রশ্ন থাকলে আমাকে করে ফেলো কিন্তু। তারপরে যে টপিক সেটা হচ্ছে ফাইবার লুব্রিকেশন অন দ্য রিং। আমরা বেশ কিছুক্ষণ ধরে রিং ট্রাভেলের মধ্যকার ফ্রিকশন নিয়ে কথা বলছি, যার ফলে বোঝা যায় যে আমরা রিং ট্রাভেলারের ফ্রিকশন নিয়ে খুবই চিন্তিত। আসলে চিন্তিত হওয়ার কথা, কারণ হচ্ছে রিং ট্রাভেলের ফ্রিকশন এমন একটা বিষয় যে আমরা এটাকে এড়াতে পারি না, এবং এই বিষয়টাকে এড়াতে না পারার কারণে আমরা বহু বছর ধরে ভুগছি। আমাদের হচ্ছে রিং ফ্রেমের প্রযুক্তিটা কিন্তু শ বছরের পুরানো, কিন্তু দেখা যাচ্ছে এই শত শত বছরে আমাদের রিং ফ্রেমে প্রচুর উন্নতি হয়েছে। কিন্তু তুমি যদি অটোমেশনের কথা চিন্তা করো, প্রচুর উন্নতি হয়েছে। এমনকি আমরা তো যে ইয়েতে দেখেছিলাম পিসিং, এই ভিডিওতে দেখেছিলাম পিসিং। কিছু মডেলের মধ্যে তোমার কিছু নতুন ফিচার আসছে, যেখানে কিছু মডেল আছে এরকম যেখানে পিসিংও করা লাগে না। নতুন প্যাকেজ দিলে আপনি সেটা হচ্ছে ইয়ার্ন ওখানে পেঁচানো শুরু হয়ে যায়, আমাকে আলাদা করে কোনো ওয়ার্কারকে পিসিং করতে হয় না। সুতরাং পিসিং এর কাজটাও করতে হয় না এমন আছে। কিন্তু আমরা এখনো গত প্রায় কয়েক দশক, আমার মোটামুটি আন্দাজ গত প্রায় 40-50 বছর ধরে আমরা একটা জায়গায় আটকায়, সেটা হচ্ছে স্পিন্ডেল আরপিএম এর রেঞ্জটাকে আমরা বাড়াতে পারি না। স্পিন্ডেল আরপিএম মোটামুটি 50 বছর আগেও আমরা ওই 15,000 আরপিএম এই চালাতাম, এখনো মোটামুটি 15,000, 16,000, 17,000 সেই আরপিএম এই চালাই। এখানে আমরা হচ্ছে কোনো উন্নতি নিয়ে আসতে পারি নাই। কারণটা কি? কারণটা হচ্ছে স্পিন্ডেল আরপিএম বাড়ানো আসলে কোনো ব্যাপার না, তুমি মোটরের আরপিএম বাড়াই দিলে তো স্পিন্ডেল আরপিএম বেড়ে যাবে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে স্পিন্ডেল আরপিএম যখন বাড়বে তখন কিন্তু ইয়ার্নের টানে টানে ট্রাভেলারের আরপিএমও কিন্তু অনেক বেড়ে যাবে। তো ট্রাভেলারের আরপিএম যদি অনেক বেশি বেড়ে যায়, তাহলে ট্রাভেলারের সাথে রিং এর ফ্রিকশন অনেক বেশি হবে, দেখা যাবে যে স্পার্ক তৈরি হবে, তারপর হচ্ছে প্রচন্ড হিট তৈরি হবে, সেই হিটে ইয়ার্ন টিকবে কি টিকবে না সেটা নিয়ে একটা মুশকিল। প্রচুর মেশিন ভাইব্রেশন হবে, প্রচন্ড হচ্ছে ইয়ার্ন ব্রেকেজ হবে। সুতরাং আমার রিং ফ্রেম আর ইয়ার্ন বানানোর উপযুক্ত থাকবে না। এই সমস্যার কারণে আমরা হচ্ছে স্পিন্ডেল আরপিএম কে এই রেঞ্জের চেয়ে বেশি, যে 15 থেকে 20, এই রেঞ্জের চেয়ে বেশি কখনোই যাওয়া হয় না, এবং আমরা এইখানে আটকায় আছি বহুদিন, মানে বহু সময় ধরে আমরা এখানে আটকানো। তো মাঝখানে অবশ্য রিং ট্রাভেলারের ফ্রিকশনলেস রিং ট্রাভেলারের কিছু গবেষণা হয়েছে অনেক, কিন্তু কোনোটাই আসলে বাণিজ্যিকভাবে জনপ্রিয়তা পায় নাই। সেই ক্ষেত্রে এখনো আমরা এই সমস্যাটার মধ্যে আছি বাণিজ্যিকভাবে। পরীক্ষামূলকভাবে কিছু কিছু হয়েছে পদ্ধতি, কিন্তু বাণিজ্যিকভাবে এগুলি জনপ্রিয় হয়ে উঠতে পারে নাই। তো এই যে রিং এবং ট্রাভেলারের ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটা যে দেখলাম, তো এই রিং ট্রাভেলারের ক্ষেত্রে এই ফ্রিকশনটাকে আসলে কমানোর জন্য আমরা কোনো লুব্রিকেন্টও কিন্তু ব্যবহার করতে পারি না। কেন ব্যবহার করতে পারি না? তোমরা উত্তরটা কিছুক্ষণ আগে নিশ্চয়ই পেয়ে গেছো যখন আমরা বেলুন কন্ট্রোল রিং হচ্ছে নিয়ে কথা বলছিলাম। না পারার কারণ হচ্ছে আমরা যদি এই রিং এর চারপাশে তোমার হচ্ছে ইয়ে করি,
কি বলে লুব্রিকেন্ট যদি দেই তাহলে এই লুব্রিকেন্ট গুলা হচ্ছে ইয়ার্নের সারফেসে লেগে যাবে এবং ইয়ার্নের ইভেননেস নষ্ট হবে, প্রচুর পরিমাণ ডাস্ট তৈরি হবে এখানে, এটা খুবই নোংরা হয়ে যাবে এবং ইভেননেস তার কোনো খেয়ালই থাকবে না। ইয়ার্নের ইভেননেস কিন্তু খুবই বড় ধরনের ইস্যু। ইয়ার্নের ইভেননেস এর কোনো আগামাথা থাকবে না যদি এইভাবে হচ্ছে গ্রিজ ইয়ার্নের গায়ের সাথে লেগে যেতে থাকে। তো সরাসরি আসলে আমরা এখানে কোনো লুব্রিকেশন ব্যবহার করতেই পারি না। হ্যাঁ, এটা করা যায় না যে আমরা লুব্রিকেন্ট ব্যবহার করব পরে হচ্ছে আরপিএম বাড়ায় দিব, এটা করা যায় না। কিন্তু প্রাকৃতিক ভাবে আমরা হচ্ছে এখানে কিছুটা লুব্রিকেশন পাই। প্রাকৃতিক ভাবে কিভাবে পাই? ডান দিকের ছবিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে রিং এবং ট্রাভেলারের মাঝখানে ইয়ার্নটা কিন্তু খুবই চিপার মধ্যে থাকে এবং ইয়ার্নটা কিন্তু রিং এবং ট্রাভেলার কর্তৃক কিছু কিছু জায়গায় এটা পিষ্ট হয়ে যায়। পুরা ইয়ার্ন না, কিন্তু ইয়ার্নের কিছু কিছু খুব মাইক্রো লেভেলের ফাইবারের অংশ। তো যখন খুব ক্ষুদ্র লেভেলের হচ্ছে এই কটন ফাইবারের অংশ রিং এবং ট্রাভেলারের মাঝখানে পিষ্ট হয়ে যায়, এইভাবে ট্রাভেলারটা তো পুরো রিং জুড়ে ঘুরতে থাকে, এইভাবে বেশ কিছুক্ষণ ঘুরতে থাকলে হয় কি তোমার হচ্ছে খুব মাইক্রো লেভেলের ফাইবারের একটা লেয়ার এই রিং এর উপরে পড়ে যায়। কটন ফাইবারের মধ্যে কিন্তু 93% সেলুলোজ বা 94 যাই হোক, তো এটা আমরা জানি এবং একই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে সেলুলোজ ছাড়া এর মধ্যে কিন্তু আছে আর কি কি আছে, অ্যাশ আছে, পেকটিন আছে, এবং আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কিছু পরিমাণ ওয়াক্স আছে সেলুলোজের সাথে এই কটনের মধ্যে। টিআরএম মনে তোমরা পড়ে আসছো এটা, এবং এই ওয়াক্সের পরিমাণটা হচ্ছে 0.5 থেকে অ্যারাউন্ড 1.something%। যখন রিং এবং ট্রাভেলারের মাঝখানে কটন ফাইবার খুব মাইক্রো লেভেলে পিষ্ট হয়ে সেলুলোজের একটা লেয়ার তৈরি করে রিং এর উপরে, তখন সেখানে কিন্তু শুধু সেলুলোজই থাকে না, সেখানে কিন্তু হচ্ছে ওই যেই 0.5 to 1.something% হচ্ছে ওয়াক্স ছিল, সেই ওয়াক্সও কিন্তু রিং এর উপরে চলে আসে এবং এই ওয়াক্সের একটা লেয়ার আমার এই রিং এর উপরে কিন্তু তৈরি হয়ে যায়। একটা ওয়াক্সের একটা লেয়ার আমার রিং এর উপরে তৈরি হয়ে যাবে। তো এই যে এইভাবে রিং এর উপরে আমার ওয়াক্সের একটা লেয়ার তৈরি হয়ে গেল, তো এই লেয়ারটার কারণেই আমরা হচ্ছে কিছুটা লুব্রিকেশন পাবো। এই লুব্রিকেশনের লেয়ারটা এতটাই সূক্ষ্ম যে হচ্ছে সেটা ইয়ার্নের মধ্যে কোনো ধরনের স্টেইন তৈরি করে না, কিন্তু আমরা হচ্ছে কিছুটা লুব্রিকেশন পাই। এই ফাইবার লুব্রিকেশনটুকু পাই বলেই আমরা 15,000 17,000 এই রেঞ্জ পর্যন্ত যেতে পারি। যদি কটন ফাইবারের মধ্যে হচ্ছে ওয়াক্স না থাকতো তাহলে কিন্তু আমরা এই রেঞ্জের দিকেও যেতে পারতাম না, আরো অনেক কম রেঞ্জে মেশিন চালাইতে হতো। তো এই প্রাকৃতিক ভাবে যে লুব্রিকেশনটার কথা আমরা বললাম এটাকেই বলা হয় হচ্ছে ফাইবার লুব্রিকেশন অন দ্য রিং। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, তো এখন এই যে আমরা ফাইবার লুব্রিকেশনের কথাটা বললাম, তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে যখন একটা আনকরা নতুন রিং আমরা নিয়ে আসব, তো এই আনকরা নতুন রিং এর মধ্যে নিশ্চয়ই শুরুতেই এই লুব্রিকেশনটা হবে না। কারণ কি, ফাইবার আমরা এখনো ফাইবার চালাই নাই, ফাইবারের কোনো লেয়ারই তৈরি হয় নাই, লুব্রিকেশন হবে কোত্থেকে? অর্থাৎ নতুন একটা আনকরা রিং এর মধ্যে কিন্তু এই ফাইবারের লুব্রিকেশনটা থাকে না। তাহলে যখন আমরা একটা আনকরা নতুন রিং ব্যবহার করব, সেই রিংটার মধ্যে যেহেতু আমরা নতুন করে কোনো হচ্ছে লুব্রিকেন্ট দিতেও পারছি না, আমাকে কিন্তু এই লুব্রিকেশনটা তৈরি হওয়ার জন্য সময় দিতে হবে একটা নতুন রিংয়ে। এবং নতুন রিং এ লুব্রিকেশন তৈরি হওয়ার আগ পর্যন্ত আমাকে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যদি ফাইবার লুব্রিকেশন সহই 15,000 আরপিএম এ যাই, আমাকে অবশ্যই নতুন রিং যখন ব্যবহার করছি তখন 15,000 আরপিএম এ থাকলে হবে না। হ্যাঁ, রিসার্চারদের রিসার্চ অনুযায়ী অ্যারাউন্ড 20% হচ্ছে স্পিন্ডল আরপিএম কে কমায় দিতে হবে। যদি আমি হচ্ছে 15,000 চালাইতাম লুব্রিকেশন সহ, তাহলে নতুন রিং বসালে 15,000 হচ্ছে 20% কমায় দিতে হবে। কেন? কারণ লুব্রিকেশন নাই, ফাইবারের লুব্রিকেশন নতুন রিং এ তৈরি হয় নাই, এই অবস্থায় আমাকে হচ্ছে অপেক্ষা করতে হবে। তো যেহেতু লুব্রিকেশনটা ধীরে ধীরে তৈরি হয়ে যাবে, সেহেতু আমিও প্রথমে হচ্ছে ওই 20% কমে হচ্ছে স্পিন্ডল আরপিএম কে রাখবো, ধীরে ধীরে হচ্ছে আমি আরপিএম কে বাড়াতে হচ্ছে এই 100% এর দিকে চলে যাব। আরেকটা কাজ করা যায়, স্পিন্ডল আরপিএম কে সেম রেখে হালকা ওয়েটের ট্রাভেলার ব্যবহার করা। হালকা ওয়েটের ট্রাভেলার, তো হালকা ওয়েটের ট্রাভেলার ব্যবহার করার আসলে কারণ কি? কারণ আমরা জানি যে ট্রাভেলারের ওয়েট যত হালকা হবে, তো রিং এর সাথে ট্রাভেলারের ফ্রিকশনটাও হচ্ছে তত কমে যাবে। তো যদি আমরা স্পিন্ডল আরপিএম কে সেম রাখতে চাই, তাহলে হালকা ওয়েটের ট্রাভেলার প্রথমে দিতে হবে, তারপরে ধীরে ধীরে হেভিয়ার ওয়েটের ট্রাভেলারের দিকে যেতে হবে, তবে অপটিমাম লিমিটের মধ্যে।
প্রয়োজনের চাইতে হেভিয়ার ওয়েটের যদি ট্রাভেলার ব্যবহার করি তাহলে কিন্তু হচ্ছে আবারও ইয়ার্ন ব্রেক হবে। তাহলে এই যে আমরা একটা নতুন রিংকে লুব্রিকেশন, ফাইবার লুব্রিকেশনের অভাবের কারণে স্পিন্ডেল আরপিএম কম দিয়ে শুরু করছি, কিংবা হচ্ছে ট্রাভেলারের ওয়েট হালকা দিয়ে শুরু করছি, এবং ধীরে ধীরে তাকে আমরা স্পিন্ডেল আরপিএম বাড়িয়ে বাড়িয়ে প্রস্তুত করছি, কিংবা হেভিয়ার ট্রাভেলার দিয়ে দিয়ে প্রস্তুত করছি ধীরে ধীরে। এই ধীরে ধীরে একটা রিংকে টোটাল ফুল ফ্লেজ রানিং এর জন্য তৈরি করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলি রানিং ইন। একটা নতুন রিংকে ফুল ফ্লেজ হচ্ছে প্রোডাকশনে যাওয়ার জন্য আমরা এই যে ধাপে ধাপে তৈরি করছি, এই ধাপে ধাপে তৈরি করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে রানিং ইন। তো রানিং ইনের কিছু পদ্ধতি এখানে লেখা আছে, এটা মুখস্থ করা লাগবে না, চাইলে একবার পড়ে নিতে পারো। যেমন প্রথমে আমরা যদি ট্রাভেলারের কথা চিন্তা করি, তাহলে প্রথমে একটা লাইট ট্রাভেলার দিয়ে শুরু করব, 15 মিনিট চালানোর পরে ট্রাভেলারটা চেঞ্জ করে ফেলবো, নতুন আরেকটু হেভিয়ার ট্রাভেলার ব্যবহার করব, 30 মিনিট চালাবো, তারপরে ট্রাভেলার আবার চেঞ্জ করব, 1 থেকে 1.5 ঘন্টা চালায় আবার চেঞ্জ করব। এই ধরনের হচ্ছে আমাকে কিছু সাইকেল ফলো করতে হবে। তবে সব মেশিন বা সব ম্যানুফ্যাকচারারের জন্য এই সাইকেল একরকম না। যে ম্যানুফ্যাকচারার রিং ট্রাভেলার বানায় তারা হচ্ছে আমাদেরকে বলে দিবে যে আপনারা এই সাইকেল অনুযায়ী রানিং ইন করবেন। হ্যাঁ বলো। স্যার আমাদের যে ওয়াক্সের লেয়ারটা পড়বে সেটা কি আমাদের ট্রাভেলারের উপরে পড়বে নাকি রিং এর উপরে পড়বে? রিং এর উপরে পড়বে। ট্রাভেলারের ইয়ার্নের কন্ট্যাক্টটা স্যার ট্রাভেলারের সাথে ম্যাক্সিমাম না? হ্যাঁ, কিন্তু হচ্ছে যখন ফাইবারটা পিষ্ট হয়ে লেগে যাবে তখন সেটা হচ্ছে এই ট্রাভেলারের উপরে পড়বে না, বরঞ্চ রিং এর উপরে হচ্ছে ফাইবারটা পিষ্ট হবে। কারণ রিং এর সারফেসটা, হ্যাঁ যদিও সারফেস কন্টাক্ট হচ্ছে ট্রাভেলারের সাথেও পাচ্ছে, কিন্তু হচ্ছে সে পিষ্ট হবে মূলত তোমার এই রিং এর উপরে থাকবে। রিং এর উপরেই মূলত হচ্ছে এই লেয়ারটা তৈরি হয়ে যাবে, ফাইবারের যে লেয়ারটা তৈরি হবে সেটা রিং এর উপরে তৈরি হবে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তো আমরা হচ্ছে তাহলে রানিং ইন কি সেটা আমরা বুঝলাম। রানিং ইনের এই স্টেপগুলি মুখস্থ করার প্রয়োজন নাই, কিন্তু পড়ে যাও আইডিয়া থাকার জন্য, এবং মনে রাখতে হবে যে এগুলো ফিক্সড না, এক এক ম্যানুফ্যাকচারের জন্য হচ্ছে এক এক রকম হতে পারে। এরপরে হচ্ছে আমাদের ট্রাভেলার, আমরা বিভিন্ন হচ্ছে শেপের ট্রাভেলার আমরা দেখতে পারি। যেমন কোন ট্রাভেলার হতে পারে সি শেপের, এটাকে আমরা বলবো সি ট্রাভেলার। কোনটা একটু চ্যাপ্টা ধরনের, সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্ল্যাট ট্রাভেলার। তারপরে হচ্ছে এটাকে আমরা বলবো এলিপ্টিক্যাল ট্রাভেলার। আর ডি, এটাকে আমরা বলবো হচ্ছে এন ট্রাভেলার। মিলগত, চেহারাগত মিল। এটাও আমাদেরকে আলাদা করে হচ্ছে মুখস্থ করার প্রয়োজন নেই, নামগুলি মাথায় রাখলেই চলবে, যেন কখনো এই ধরনের টার্মের সাথে পরিচিত হলে আমাদের মনে পড়ে, এরকম হচ্ছে মাথায় রাখলে আমাদের চলবে। স্যার এত কিছু কি মনে থাকবে? হ্যাঁ, আজকে তো অনেক পড়াইলেন স্যার। ক্লাস করে তোমরা কি মনে রাখার জন্য ক্লাস করো নাকি? তাও স্যার অনেক চাপ পড়তেছে আজকে আমাদের। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা শেষ করে দিই। আগামী ক্লাসে তাহলে মনে রেখো, তোমরা তো মনে রাখো না, ভুলে যাও, এটা মনে রেখো। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ট্রাভেলার এখান থেকে হচ্ছে আমরা শুরু করব। চ্যাপ্টার কি বড় স্যার এটা? হ্যাঁ, রিং এর চ্যাপ্টারটা একটু বড়, তবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ট্রাভেলার এখান থেকে হচ্ছে আমরা ইনশাআল্লাহ শুরু করব। তাহলে আমি এখানে শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে বলো এর মধ্যে। আর যদি কোনো প্রশ্ন থাকে, আর যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে চ্যাট বক্সে আইডি লিখে লিভ নিতে পারো। তোমরা কোন সেকশন? রানিং ইন নিউ রিং। হ্যাঁ বলো। কি নিয়ে বলছিলেন স্যার? সেকশন 2। আচ্ছা হ্যাঁ, একজন প্রশ্ন করছে, ওর প্রশ্নটা একটু শুনি, বলো তো। রানিং ইন আ নিউ রিং, এটা কি বলছিলেন স্যার? ওই যে আমরা একটা নতুন রিংকে যখন ব্যবহার করব সেখানে তো ফাইবারের কোনো লুব্রিকেশন নাই, এবং ফাইবারের লুব্রিকেশন তৈরি হতে তো একটু সময় লাগবে, ঠিক আছে? তো এই ততক্ষণ পর্যন্ত তো আমি রিং স্পিন্ডেল আরপিএম তো আমি ফুল ফ্লেজে চালাতে পারছি না। তো তখন যে আমি ধীরে ধীরে স্পিন্ডেল আরপিএম কে কমায় নিয়ে এসে ধীরে ধীরে বাড়াচ্ছি, বা হালকা ট্রাভেলার থেকে ধীরে ধীরে ভারী ট্রাভেলারের দিকে যাচ্ছি, এই যে পদ্ধতিটা, এই যে আমরা ম্যানেজমেন্টের যে পদ্ধতিটা, রিংটাকে, নতুন রিংটাকে আমরা প্রস্তুত করছি, এটাকে বলা হয় রানিং ইন। অর্থাৎ ফুল ফ্লেজে হচ্ছে ফুল ফ্লেজ প্রোডাকশনে যাওয়ার জন্য আমরা একটা নতুন রিংকে যে প্রস্তুত করছি ধীরে ধীরে, এই পদ্ধতিটাকেই বলা হয় হচ্ছে রানিং ইন। একটা লিমিটেড রেঞ্জের মধ্যে আমরা যখন ট্রাভেলারের ওয়েটটা বাড়াবো, আসলে
এটা স্যার এটা কি স্পিড কমাই দিবে না? আহ, ইয়ার্ন পেঁচানোর যে স্পিড কমাই দিবে না? না, এটা কমাই দিবে না। এটা যে সুবিধাটা আমাদেরকে দিবে, হ্যাঁ, ট্রাভেলারের ওয়েট বাড়াবো বলতে এটা যে কতটা সূক্ষ্ম আমরা পরবর্তীতে যখন আমরা ট্রাভেলার মাস নিয়ে কথা বলবো তখন বোঝা যাবে। তবে আমি এটা একটু বলি যে হেভিয়ার ট্রাভেলার কেন আমরা ব্যবহার করব অপটিমাম লিমিটের মধ্যে। অপটিমাম লিমিটের মধ্যে যদি হেভিয়ার ট্রাভেলার ব্যবহার করে তাহলে আমার সুবিধা যেটা, হেভিয়ার ট্রাভেলারটা যেহেতু একটু স্বাস্থ্য ভালো, সে ইয়ার্নটাকে ধরে রাখতে পারবে। ওই যে বেলুন ফরমেশনের সময় যে একটা বেলুন তৈরি হওয়ার জন্য ইয়ার্নটা চারপাশে বড় হয়ে ছড়ায় যেতে চাইবে। হেভিয়ার ট্রাভেলার যদি হয় তাহলে সেই ইয়ার্নটাকে কিছুটা ধরে রাখতে পারবে, টেনে ধরে রাখতে পারবে, যার ফলে হচ্ছে এই বেলুন ফরমেশনটা একটুখানি ছোট হবে আর কি। এই সংক্রান্ত সুবিধাগুলি তখন আমি পাবো। আর যদি হালকা ট্রাভেলার হয় তাহলে ইয়ার্নটা নিজের মতো করে বেলুন তৈরি করতে থাকবে, আর বেলুন কন্ট্রোল রিং এর সাথে ফ্রিকশন হতে থাকবে, ট্রাভেলার হচ্ছে তার বিশেষ কিছু করার থাকবে না। এই জন্য আমরা হচ্ছে বলেছি যে অপটিমাম লিমিটের মধ্যে হেভিয়ার ট্রাভেলারটা ব্যবহার করতে আমরা পছন্দ করি লাইটার ওয়েট ট্রাভেলারের চাইতে। আর কতটুকু লাইটার বা কতটুকু হেভিয়ার এটা কিভাবে বুঝবো এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে কথা বলবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা হচ্ছে চ্যাটে আইডি লিখে দাও, আমি চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি। চ্যাট বক্সে আইডি লিখে দাও, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করো।